আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শুধু সম্মানিত ভিউয়ার্স কাছে বা দূরে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে অনেকেই বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সিতে যায়। জি। তো অনেকেই বিদেশ থেকে আমাদেরকে কল করে, পরিচিত অপরিচিত অনেক ক্রাইটেরিয়ার মানুষ থাকে। তো অনেকে আমাদেরকে ফোন করে কিন্তু অফিস পর্যন্ত আসে না। অফিস পর্যন্ত অনেকে সাহস করে আসে না, কারণ আমাকে চিনে না, জানে না, শুনে না। জি। তো এরকম একজন আঙ্কেল আসছে আজকে লক্ষ্মীপুর সদর থেকে, না? আপনার পরিচয়টা একটু দিন। আমার ভাই লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর বাস স্টেশনের লগে পাশে সাবু মিয়া ভাই লগে, উনি আমার দাদা ভাই। লক্ষ্মীপুর সদর? লক্ষ্মীপুর সদরের মধ্যে। আচ্ছা। একবারে। তো আমার ছেলে মালয়েশিয়া থেকে ওনার নম্বর সংগ্রহ করেছে, অবশ্যই ওনার সাথে কথা বলছে, বলি হে পাঠাইছে আমার বাতিজারে পাঠানোর জন্য। আচ্ছা। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াত করে। বিষয়টা হলো ওনার ছেলে আজকে 10 বছর মালয়েশিয়া থাকে। জি। তো ওনার ছেলে কিন্তু আমি পাঠাই নাই, আপনার ছেলেকে আমি পাঠাই নাই, কিন্তু আপনার ছেলে যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানিতে আমরা লোক পাঠাইছেন। যে কোম্পানিতে আপনার ছেলে কাজ করে, যে 10 বছর আগে গেছে, আমি গত কলিগে যে লোক পাঠাইছি, তো আপনার ছেলে আর আমার লোক একই কোম্পানিতে কাজ করে, তাই না? জি। তো আমার যে কর্মীরাদেরকে আমি পাঠাইছি গত কলিগে, ওদের থেকে নাম্বার সংগ্রহ করি, আপনার ছেলে বলছে সরাসরি আমাকে আমার অফিসে আসার জন্য। অর্থাৎ ওনার ছেলে গতকালকে আমাকে কল করছে যে ভাই আমি মালয়েশিয়া থাকি, আমি আপনার সম্পর্কে জানি, আপনার গত কলিংয়ে মানে 23-24 কলিংয়ে আমাদের কোম্পানিতে লোক পাঠাইছেন, আমি ওই কোম্পানিতে কাজ করি। তো আমি ট্রাস্টেড কাউকে পাচ্ছি না, বিশ্বস্ত কাউকে পাচ্ছি না। আমার যারা তো ভাই আছে, আরও কিছু আত্মীয় স্বজন আছে, তো আমি এদেরকে আপনার মাধ্যমে আনতে চাই। যদি মালয়েশিয়া যখন কার্যক্রম চালু হবে আপনি আমার এই লোকগুলোর কাজ করে দিয়েন। তো উনি, আমি বলে তোমার বাড়ি কোথায়? বলে লক্ষ্মীপুর। আমি বলছি আমার বাড়ি লক্ষ্মীপুর, রামগঞ্জ। সো বাড়ি কোথায় ডাজ নট ম্যাটার। আমাদের নোয়াখালীর একটা ছেলে কল দিয়ে আমাকে বলে যে আঙ্কেল, আমি আমার বাড়ি থেকে বলতেছে যদি আমি আপনার অফিসে যাই, যদি আমাকে কিডন্যাপ করে আটকায়, আমার মামা আছে ঢাকায়, গার্মেন্টসের ব্যবসায়ী, মামা সহ আসবো। তাকে তোমার মামার সাথে তো আসবে, তো তার আটকানোর কোনো সুযোগ নেই, ঠিক আছে? কোনো রেকর্ডিং এজেন্সির মালিক বা অফিসে আটকায় এমন কোনো আমি শুনি নাই। আর কিছু খারাপ লোক তো আছেই, খারাপ লোক নাই সেটা বলা যাবে না। যেমন আঙ্কেলকে আমি চিনি না, জানি না, এরকম বহুত আঙ্কেল আছে, বহুত আঙ্কেল আছে আমার কাছে। আঙ্কেলে এই লিবিয়া ত্রিপলিতে এক সময় ছিল, 1986 সালে গেছেন। তো ওনার সাথে কথা বলে ভালো লাগলো, ওনারও অভিজ্ঞতা আছে। উনি গত কলিংয়েও কিছু ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে একটা অফিসের মাধ্যমে পাঠাইছে, উনি মারা গেছে। তো উনি যে আপনার সাথে কাজ করছে এর আগে, যে অফিসে আপনি কাজ করতেন, ভালো পাঠাইছেন, কোনো 2 নম্বরই পাইছেন না? উনি 2 নম্বর কারণ আমার উনি খুব অনেস্ট লোক ছিল, ভালো লোক ছিল, ভালো লোক। তার মানে রেকর্ডিং এজেন্সি যে বদনাম আছে, বদনামটা কিন্তু বাস্ট হয়, সুনামটা কিন্তু কেউ বলে না। এখন আপনি বলছেন না উনি ভালো লোক ছিল, উনি ভালো লোক ছিল। এখন মানুষ যদি ভালো করে, ভালোকে ভালোই বলতে হবে। আল্লাহ বিস্তার নসিব করুক ওনার মতো মানুষ না। উনি মারা গেছে, ওনার জন্য আপনার দোয়া আসে যে আল্লাহ বিস্তার নসিব করুক। তার মানে উনি ভালো মানুষ ছিল, ভালো মানুষ। তো আমরা একদিন থাকবো না, অমায়িক লোক ছিল, ভালো মানুষ। আমরা একদিন থাকবো না, চলে যাব, তাই না? বলছি না আপনাকে, ওনাকে আমি টাকা জোর করে দিছি, কইছি আমরা অ্যাকাউন্টের মধ্যে আমি টাকা দিই, এরা হারিয়ে পরে টাকা দিন, আমি টাকা কোন যাই গেছি নি। যাক, উনি আঞ্চলিক ভাষায় বলতেছে আর কি, আমাদের এলাকার আঞ্চলিক ভাষা তাড়াতাড়ি বলতেছে। উনি বুঝতে যাচ্ছে যে যে মালিকের সাথে উনি কাজ করছে, উনি বলতেছে আগে আমার লোক চলে যাক, তুমি লোকটা টেনশন করো না, টাকা তোমার থেকে আমি পাবো। কারণ যে লোকটা ওনার সাথে কাজ করছে উনিও বুঝে কে কোন ক্রাইটেরিয়ার মানুষ, মানুষ চেহারা দেখে বোঝা যায়। কিছু কিছু মানুষ আছে এদেরকে বিশ্বাস করা যায়, কিছু কিছু মানুষ আছে 100 টাকার বিশ্বাস করা যায় না। তা তো না, 1 টাকা বিশ্বাস করা যায় না, 1 টাকার বিশ্বাস করা যায় না। এখন আপনার ছেলে ধরেন, আপনার ছেলেকে আমি পাঠাই নাই, আপনার ছেলের মতো এরকম বহুত কোম্পানিতে আমি লোক পাঠাইছি গত কলিগে, 23, 24, 17 কলিগে। তারাই কিন্তু আমার কথা বা আমাদের রিপোর্টেশন শুনিয়ে কিন্তু লোক পাঠাচ্ছে। এই জন্য আমি বলি সবাইকে যে বিদেশ যাইতে হইলে আপনাকে প্রপার গাইডলাইন মেনে আসতে হবে। এখন আপনার বাড়ির থেকে যদি আমাকে বলেন যে কী ভিসা আছে, ভিসার দাম কত, আমি আপনাকে কী ভিসা বলবো, কত বলবো। ভিসাটা এমন হয়, ভিসাটা কেমন, ধরুন আমরা যে চাঁদপুর থেকে যে আমরা ঢাকা সদরঘাটে আসি, লঞ্চের টিকেটে কি আছে, ওই যে যাদের সিট নেয় এটা 1 রেট, যাদের চেয়ারে বসে শৌখিন বলে এটা 1 রেট, আর ক্যাবিন হলে 1 রেট, নাকি? ঠিক মালয়েশিয়ার বিষয়টা এরকম। মালয়েশিয়া ফ্যাক্টরির 1 রেট থাকবে, কনস্ট্রাকশনের 1 রেট থাকবে,
এরপরে সার্ভিস সেক্টরে এক রেট থাকবে, যারা পাম বাগানে যাবে তাদের এক রেট, তাদের একটা বিভিন্ন ক্যাটাগরি আছে, যারা এগ্রিকালচার যাবে তাদের এক রেট থাকবে, তাই না? জি, বিভিন্ন এখন ক্যাটাগরি। আপনাকে আমি দেখি নাই, জানি নাই, শুনি নাই, আপনি তখন আসবেন, আমি দেখব এর বয়স কত, এই বয়সে কোন কাজের জন্য ফ্লেক্সিবল। এখন অনেকে ধরেন এই ভালো কাজে যাইতে চায় কিন্তু তার বয়স 42, জি, যে আমাকে আপনি এই আবাসিক হোটেলে দেন, সম্ভব না। এই যে জাস্ট আপনি যখন আসছেন তখন একজন লোক বাইরে গেছে ব্রাহ্মণবাড়িয়ার, উনি বিবাহিয়া থেকে আসছে, উনি মোটামুটি ডিগ্রি পাস, উনি 1,83,00,000 টাকা ধরা খাইছে ব্যবসা করতে গিয়ে, গ্যাসের ব্যবসা করতে গিয়ে 1,83,00,000 টাকা ধরা খাইছে। তো উনি আসছে দেখা করতে আমার সাথে, বলছে ভাই আমি যাব বিদেশ, যখন খুলবে আমি আপনার সাথে মিট করতে আসছি, আমি ধরা খাইছি 1,83,00,000 টাকা, আমি এখন সামাও যাবো মালয়েশিয়াতে। আমি একসময় লন্ডন যাওয়ার জন্য ট্রাই করছি, হয় নাই, আমি IELTS করছি, মালয়েশিয়া খুললে আমি ইনশাল্লাহ আপনার মাধ্যমে যাব। তা আমি বলছি আমার পাসপোর্টে বয়স কত, পাসপোর্টে দেখছি বয়স 36। তো উনি বলতেছে আমি যা বলি হোটেলে অথবা হসপিটাল ক্লিনারে। তাই বলছে হোটেল বা হসপিটাল ক্লিনার চাইতে আপনার জন্য ফ্লেক্সিবল হবে ফ্যাক্টরি, কারণ আপনি মার খেয়েছেন, জি, মাল খাওয়ার কারণে আমি আপনাকে সাজেস্ট করি আপনি ফ্যাক্টরিতে যান, কারণ ফ্যাক্টরিতে গেলে 1700 টাকা বেসিক থাকবে, ওভার টাইম যদি থাকে ভালো একটা ফিগার কামাবেন। যেহেতু আপনি পড়ালেখা জানা মানুষ আর হসপিটাল লাইনে কাজ করেন, আপনি কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন না। না, তো উনিও অ্যাগ্রি। এই জন্য মানুষ যখন আমাদের কাছে আসবে, আমি দেখবো এদের বইয়ের বয়স কত, এর এডুকেশন কি, ওই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু আমরা ভাগ করি। যেমন যারা ফ্যাক্টরি, যেমন আপনার এটাকে নিয়ে আসছেন, কি বলছে সেলের কাজ জানে, ইলেকট্রিক কাজ জানে। আমি বলছি যে মালয়েশিয়া কাজ জানাটা জরুরি না। হ্যাঁ, কিছু কিছু কাজ জানা থাকলে, অভিজ্ঞতা থাকলে ভালো। বলা সত্য। হ্যাঁ, মালয়েশিয়াতে উনি ওদের যাবে, যদি কোনো সেলের কোম্পানি থাকে আমি তাকে সেলের কোম্পানি দিতে পারবো, তাহলে তার জন্য ইজি। যদি সেলের কোম্পানি নাও থাকে, নো ইস্যু। একটা ফ্যাক্টরিতে যাওয়ার পরে তাকে ইন্টারভিউ নিবে বা জিজ্ঞাসা করবে যে তুমি কি কাজ জানো, ও বলছে আমার পড়ালেখা না, আমি ইলেকট্রিশিয়ান কাজ জানি, ওকে দিয়ে দেবে ইলেকট্রিশিয়ান হেল্পার। সেকশনে এদের তো শত শত লোক, এক একটা কোম্পানি শত শত লোক, প্রত্যেকটা কোম্পানিতে ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট থাকে, হ্যাঁ, মেইনটেনেন্স ডিপার্টমেন্ট থাকে, ঠিক আছে, ল্যাব ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন সেকশন থাকে তো। আইটি ডিপার্টমেন্ট থাকে। যদি কোনো ওয়ার্কার এখান থেকে যায় ভালো মোটামুটি বুঝে, ওখানে যাওয়ার পরে HR একটা এক্সামিনেশন নেয় বা জিজ্ঞাসা করে। সব কোম্পানি কিন্তু জিজ্ঞাসা করে না, না, যেগুলি বড় বড় কোম্পানি জিজ্ঞেস করা হয়, ওরা জিজ্ঞাসা করে। ওদের সেকশন ভাগ আছে, সেকশন ভাগ আছে, ওই যে আঙ্কেল ছিল উনি জানেন। সেকশন ভাগ আছে। আপনি কোন কোম্পানিতে ছিলেন ইয়েতে, লিবিয়াতে? স্যামসাং কোম্পানিতে, স্যামসাং কোম্পানি কুরিয়ার। আচ্ছা, উনি কিন্তু যখন এই স্যামসাং এর উত্থান, ওই সময় উনি স্যামসাং এ ওনারা বাংলাদেশে কাজ করেছে, আমাদের এই রোডে কাজ করেছে, ফেনী থেকে একেবারে সাতপুর পর্যন্ত, তাই নাকি? 91 সালে। আচ্ছা আচ্ছা। আমি আসি দেখছি, আমার ওখানে লোক ছিল, আমি দেখি হঙ্গি হ্যাঁ। তো কোরিয়ান রে বাবা ভাই কর হঙ্গি, হুঙ্গি। চাচার কো আদুষি, আচ্ছা আচ্ছা কোরিয়ান ভাষা। আচ্ছা আর দেখি চিনিয়ে লাগছে রে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আসলে অনেকে কল করে। 28 বছর গেছে ওনাদের কাজ, একটা না, আমাদের এই নোয়াখালী রোড, মেন রোড। আচ্ছা গত 5 বছর আগে কাজ করেছে, আচ্ছা আচ্ছা। করছি তো আন্তরাস্তা শেষ, আরো 2 বছর আগে রাস্তা শেষ হয়ে গেছে। যাক, এখন আপনার আমার এখানে আসি, আপনার অনুভূতিটা কি? না, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার কথা হলো আমরা দেশি মানুষ, যেহেতু এখানে কাজ কারবার করলে আল্লাহ রব্বিলেন যে আসানি থুরা, ধরেন আমরা একে আরেক দিকে চাইলে অপরাপর দিয়ে দেখলে সুদৃষ্টিতে তাহলে কামিয়ে ধরতে পারবো। আচ্ছা, মূল কথা হলো এটা। আমি আঙ্কালের বলি, আমি মালয়েশিয়াতে ছিলাম। তো আমি যখন মালয়েশিয়াতে একটা কোম্পানিতে ছিলাম, এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, অনেক বড় কোম্পানি। এই যে এই লোকটা, 1 মিনিট, এই যে এই লোকটা মারা গেছে, আজকে দোয়া হচ্ছে কেন? ওনার দিয়ে ভালো, যেন কি আমার ছেলেরাও ঘুরে দিয়ে, আমার বাতিজাও ঘুরে দিয়েছে, বাতিজার ফাটাইছি, আমি অন্য অন্য লোক ফাটাইছি। হ্যাঁ, ওনার উনি টাকা আমার প্রথম 2 জন ফাটাবে গেলে টাকা দিতে পারি না, এরা হারিয়ে পরে টাকা দিয়ে নামনে সমস্যা নেই। তখন প্রেক্ষাপট ছিল ভিন্ন। হ্যাঁ, আর এখন কিন্তু টাকা ছাড়া কাজ না, এটা ঠিক আছে, তারা ঠিক আছে, কিন্তু পরে না, এটা বলছে আন্তরিকতা কাজ বা হেমি আত্মীয় স্বজন, তার কারণ কিন্তু আমি মারা গেছে যে খারাপ হলে তো আজকে সমালোচনা হইতো, তার মা তুই গালি দিতাম। ভালো দেয় তো, মানে মেইন পাওয়ার লাইনে আপনার 10% জন লোক খারাপ আছে, 90 জন লোক কিন্তু ভালো। আর আপনারা তো 90 জনের সাথে মিশেন নাই, আপনারা তো 90 জনের সাথে মিশতে তখন বুঝতেন। আমরা কিন্তু এই লাইনে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আমাদের ক্রিয়েট হয়েছে। সো আমরা বুঝি যে এই লাইনে আসলে খারাপকে ভালোকে। একটা হলো কাজ করতে গিয়ে প্রবলেম হয়েছে, সিস্টেমেটিক্যালি প্রবলেম, সেটা এক জিনিস। আর একটা হলো উদ্দেশ্যটাকে 2 নম্বরই করা, জি, তাই না? উদ্দেশ্যটা তো 2 নম্বর করা থাকলে এটাই তো খারাপ। হ্যাঁ, কারণ এখন এই জন্য আপনি ধরেন যার মাধ্যমে যাবেন, যেখানে যাবেন,
আপনি যদি বিশ্বস্ত হইতে যাইতে পারেন, এখন আপনি বাড়ির থেকে তো বসে বুঝবেন না জি না যে আসলে এদের অফিস আছে কিনা, আসলে এদের লাইসেন্স আছে কিনা, বা উনি ট্রাস্টেড কিনা। জি এখন আমি তো পরীক্ষিত আপনার কাছে, আপনার ছেলে পাঠাইছে আমার কাছে, কারণ ওনার কাছে আমার ওয়ার্কার অলরেডি আছে ওখানে, তাই না? জি এরকম আমার হাজার হাজার লোক আছে। এটা হলো বিশ্বস্ততা, এটা হলো মানে অর্জন। একজন যে আমার ছেলেও খুব ভালো, ও মানুষের মায়া মতা করে। হে নিজেকে হে বয়স কিন্তু কম, কিন্তু হে ফুরেন লোক, ছোট থাকতে গেছে 16 বছর বয়স পাঠাই হেরে। আচ্ছা 16 বছর বয়স পাঠাইছি হেরে, মেট্রিক পরীক্ষা দিয়েছি আর ফার্স্ট রেজাল্ট জানার আগে, হ্যাঁ। কিন্তু হেরে পাঠাইছি আমি, কিন্তু স্যানের বাংলাদেশে আইসে বুঝছি না। কিন্তু আজকে ওস্তাদ কিছু লোক এই যে 23 সালে যারা গেছে, চলে গেছে 24 সালে যারা গেছে, সিনিয়র হয়েছে। হে সিনিয়র হয়েছে, তাছাড়া হে কাজ তার দক্ষতা বেশি। আচ্ছা হ্যাঁ ধর কম্পিউটার মেশিন মতো মেশিন আছে, ফিল্টারের কাজ করে, এগুলো মেশিন দিয়ে আমরা তো বুঝবেন বেশ ভালো। কত কটা মাসে? আমি জিজ্ঞেস করি না ভালো। আপনার বাড়িতে কত পাঠায়? বাড়িতে খরচা টাকা ঢুকে ভাড়া আর কি, আর এমনি ভাড়া আলহামদুলিল্লাহ এমনি ভালো হয়, কোনো আপদ বিপদে বা কোনো কিছু হলে কারো দেয়। দেয়। আপনার দুই ছেলে তো মালয়েশিয়া, মালয়েশিয়া কোনো সমস্যা নাই? না আলহামদুলিল্লাহ। মালয়েশিয়াতে যাইতে কাজ জানতে হবে কোনো কথা না না? আমার ছেলে একজন কিন্তু আমার ছেলে ডবল বেতন পা। আচ্ছা এক ছেলে আমার ছেলে স্যারকে দিয়ে দিছে, হে যাই 6-7 মাস যায়, হে ঘুরছে ঘুরে হিরে করছে, ইয়ে না ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার হয় না, হের আবার খালতো সাদা। আচ্ছা কিন্তু পরে এক জায়গাতে স্যারকে দিয়ে দিছে, হের এক বন্ধুরে বলি মালয়েশিয়া আমার ছেলে, কিন্তু হে বেতন আমার ছেলে ডবল আমার স্যারকে দিয়ে দিছে আমার ছেলে। কত পায় বেতন? হে বেতন পা পুরো 4,000 ইংরেজির উপরে। 4,000 কিন্তু বাংলাদেশে কত হয় জানেন? 1,20,000 মতো। 1,20,000 মতো। মালয়েশিয়াতে ধরেন আপনার ইন অ্যাভারেজ বেতন আমি বলছি 70-80। হ্যাঁ ওভারটাইমটা 70-80 কি মিথ্যা কথা? না 70 ভাগ আছে 70-80 মানে আছে ইন অ্যাভারেজ স্যালারি। ভালো কোম্পানি হলে 1 লাখ প্লাস পায়, 1 লাখ 1.5 লাখ 1,20,30 পায়। তো যারা আমি বলি মাঝে মাঝে যারা ইউরোপের বিভিন্ন জায়গায় দিয়ে মার খাইছে, বাবা মার টাকা নষ্ট করছে, আমি তাদেরকে বলতেছি যদি মালয়েশিয়া এখন খোলে, এখন কিন্তু মালয়েশিয়া চালু মেডিকেল চালু হয় না, মেডিকেল চালু হয় না। মালয়েশিয়া খুলছে, দুই দেশের যেই সেটা হয়েছে আর কি, কিন্তু কার্যক্রম শুরু হয় না। কার্যক্রম শুরু হয় নাই, যে কোনো মুহূর্তে কার্যক্রম শুরু হবে। তো কার্যক্রম শুরু হলে আমি বলি যারা ইউরোপের বিভিন্ন দেশে যাইতে গিয়ে ধরা খাইছে, এই পোল্যান্ড, রোমানিয়া, ইতালি, বিভিন্ন দেশে যাইতে গিয়ে ধরা খাইছে, আমি তাদেরকে বলি আপনার এই সময়টা নষ্ট না করে, সময়টা ওয়েস্ট না করে মালয়েশিয়া যদি খোলে মালয়েশিয়াতে চলে যান। কারণ মালয়েশিয়া চলে গেলে ইন অ্যাভারেজ আপনি 1 লক্ষ টাকা আর্ন করতে পারবেন, এবং পরবর্তীতে যদি সুযোগ হয় 7 বছর 8 বছর ফ্যামিলিকে একটা সাপোর্ট করার পরে আপনার চাইলে ওখান থেকেও মানে মালয়েশিয়া থেকে ইউরোপে যাওয়ার সুযোগ আছে। অথবা বাংলাদেশ থেকে একটা টাকা ইনকাম করার পরে আপনি যদি তখন আবার 2 লাখ টাকা লসও হয়, আপনি জানেন অ্যাফোর্ড করতে পারেন, দৌড়িয়ে মা বাবার টাকা নষ্ট করার দরকার নেই। আর ইউরোপে আসলে দিলে ভিসা হয় না, সময় লাগবে, ওয়ার্কারটা বাড়িতে আমি তো দিলে ভিসা হয় না, দিলে বিষয় হয়ে যায়। কিন্তু মালয়েশিয়াতে দিলে আলহামদুলিল্লাহ যখন খুলবে, আপনার যারা প্রপার মানে হইতে যাবে, ভালো লোকের কাছে জমা দিবে, ভালো অফিসের কাছে যাবে, আমাদের গাইডলাইন মেনে চলবে, এদের বিষয় হয়ে যাবে, এদের বিষয় হয়ে যাবে। আর যারা মনে করেন পাকনামি করবে, এর কাছে যাইবো, ওর কাছে যাইবো, ওর কাছে যাইবো, ওর কাছে যাইবো, লাস্ট পর্যন্ত কাছে যাইতে পারতো না। এই অবস্থায় অ্যাকুরেট কথা হলে এটা, অ্যাকুরেট কথা হলে এরকমই, এই সিস্টেমে এরকমই। আচ্ছা আমি মুরব্বী বেশি থাকলে ওখানে সমস্যা হয়ে যায়। আমি 2000 মনে হয় 11 দিকে অথবা 12 দিকে এবং 2 বার মালয়েশিয়া যখন অবৈধ লোকের বৈধতা দিছে, তো আমি আমার বস বিগ বসের সাথে সম্পর্ক ছিল, আমি কখনো বসে অবৈধ লোককে বৈধ করে না। তা আমি বছরে বলে সুন্দর করে বলে, আমাদের বাংলাদেশে ছিল অনেক অবৈধ দেশে, আমি কাছে আমাদের ফ্যাক্টরি ভালো, যে তুই এদেরকে নিয়ে আনে, নিলে এদেরকে বৈধতা দিয়ে, তখন তো বিদেশ থেকে শ্রমিক নেওয়ার সুযোগ ছিল না, কম ছিল। তো বস কখনো রাজি না, আমি খুব কষ্ট করে রাজি করাইছি। তো রাজি করানোর পর আমার বসকে 1 টাকাও দিতে হবে না, 1 টাকাও বসকে দিতে হবে না। ইভেন আমি যে ঢুকাবো আমাকেও 1 টাকাও দিতে হবে না। ইভেন আমি একটা রেডবুলও খাই না জীবনে কারো থেকে, ঘুষ। মানুষ যে ঘুষ খায়, যে একটা রেডবুল খাইবো ঘুষ, আমি সেটাও খাই নাই। তো আমি দেখলাম ওই যখন সকালে আপনার ফ্যাক্টরিতে ঢুকতো, আজকে 20 জন ঢুকছে, 20 জন ঢুকছে, কোম্পানি HR দিয়ে দিছি, HR ইন্টারভিউ, এদের যা যা কিছু করা লাগে যেটা দিয়ে দিছি কাজে। 1 দিন 2 দিন পরে 5 জন নাই 10 জন নাই, চলে গেছে ভাগ্যা, মানে চলে গেছে কোম্পানি ছেড়ে।
চলে গেছে। আমি জিজ্ঞাসা করি সাথে লোকের এরা চলে গেছে কেন, তো জানি না। আর কিছু কিন্তু রয়ে গেছে, কিছু লোক কিন্তু রয়ে গেছে। তো দেখা গেছে আপনার এই মোটামুটি 70% লোকে কিন্তু চলে যাইতো, ঢুকতো, যে ঢুকছে সহজে, আমাকে টাকা দিতে হয় নাই, আমার বসের টাকা কাটে নাই, 1 টাকাও দেওয়া লাগে নাই, সহজে ঢুকছে। ঢুকার পরে এরা চলে গেছে। চলে যাওয়ার পর আবার ফোন করে কল করছে যে ভাই আমি তো কোম্পানি থেকে চলে আসছি, তো এখন প্লিজ আমাকে আবার একটু ঢুকান। আমি তুমি গেছো কার কথায়, তুমি যে ফ্যাক্টরি থেকে চলে গেছো, কি জন্য চলে গেছো? ভাই অমুকে কাজ কষ্ট, নিয়মকানুন করা, হ্যাঁ এই জন্য ওর কথা শুনে চলে আসছি। তা আমি কি এখন যদি ওর কথা তোমার বিশ্বাস মনে হয়েছে, বিশ্বস্ত মনে হয়েছে, এখন তাকে কল দাও, তাকে কল দিয়ে তুমি ঢুকো, পারো কি না? তো তখন ভাই আমি ওরা তো আর ঢুকাতে পারবে না, ওদের তো আর বছর সাথে সম্পর্ক নাই, আমি আপনার 1000 টাকা 500 টাকা দিব, আপনি আমাকে ঢুকান। আমি বলছি যদি আমি টাকা খাইতাম তো আমি প্রথমে খাইতাম, আমি তো সেকেন্ডে টাকা খাওয়ার কথা ছিল না। আমি তো যদি টাকা খাইতাম তোমাকে এরকম টাকা খাই ঢুকাইতাম, আমি তো প্রথমে 500-1000 লোক ঢুকাইতাম, তাই না? আমি তো টাকা খাই ঢুকাই নাই, যেহেতু আমি টাকা খাই লোক ঢুকাই নাই, আমি তোমারটা খাবো কেন? তা আমাদের চলে এমন, বিদেশ যাইলে যেখানে যাবেন প্রথমে কিন্তু বাধাকে জানেন, যারা সিনিয়র থাকে, সিনিয়র কিন্তু সবাই খারাপ না, না যারা সিনিয়র থাকে ওই কোম্পানিতে সবাই কিন্তু খারাপ না, 2-4 জন থাকে খারাপ, হে ঠেস মারি কথা বলবো তোমার মন ভাঙার জন্য। হ্যাঁ আইসো বিদেশে বুঝবা মজা। তো আপনার কয় বছর, আমার 14 বছর। তো আপনি 14 বছর কি করেন? তো বিদেশটা হইলো কি, যার প্রয়োজন সে বুঝে, যার দরকার সে বুঝে বিদেশটা, তাই না? বিদেশটা কেমন দরকার, বিদেশটা আপনার ঘরে যখন অভাব না থাকবে আপনি বুঝবেন না ভাতের দাম কত। জি এটাই। আপনার যখন পায়ে জুতো থাকবে না তখন আপনি ব্র্যান্ড খুঁজবেন না, কোন ব্র্যান্ডের পরবেন আপনি জুতা, কি এফএক্স এর পরবেন না বে পরবেন না বাটা পরবেন, আপনার জুতো হইলে হয়েছে মোটামুটি নাকি? পায়ে দিতে পারলে হচ্ছে। যখন আপনার পায়ে জুতা নাই তখন আপনার ব্র্যান্ড খুঁজবেন না, আর যখন আপনার অনেক টাকা অনেক কমফোর্ট তখন আপনি ব্র্যান্ড চাইবেন। এটাই তো নিয়ম নাকি? তো এই জন্য অনেকে বিদেশ যাবে, বাড়ি থেকে রেডিমেড বিদেশ যেতে চায়, ফোন করে ফাড়া হালায়, মনে করে কি যে মনে হয় এই রিক্রুটেন্সের মালিকরা এরা সব সিটার বাটপার, মানে এরা মনে হয় সব প্রতারক। তা আমরা যদি প্রতারক হইতাম তাহলে বাংলাদেশে এত লোক গেছে কিভাবে? বাংলাদেশের মধ্যে প্রতারিত হয় না এটা আমি বলি না, হয়, একটা পার্সেন্টেজ প্রতারিত হয়। এরা প্রতারিত কি জন্য জানেন? কম টাকায় যাওয়ার জন্য। ধরুন এখন বাজারের মধ্যে স্বর্ণের দাম কত? ধরুন 2,20,000, 2,30,000 বা 20,000। এখন যদি কেউ রাস্তার মধ্যে আমাকে বলে এই স্বর্ণ এটা 1,20,000, হ্যাঁ আমি লোভে পড়ে কিনি, এটা অ্যাকুরেট হবে না, এটা অ্যাকুরেট হবে না কখনো। এটা আমি স্বর্ণ কিনলাম নাকি ওই সুদূর কিনলাম, তামা কিনছে বহুত, তো এই অবস্থা হয় না এরকম? বহু হয়েছে, বহুত এরকম হয় না? এখন অনেকে এই জন্য ধরা খায়। ইউরোপে 7 লাখ 8 লাখ টাকার কথা বলে বিভিন্ন জায়গায় অ্যাড দেয়, ফেসবুকে অ্যাড দেওয়ার পরে ওরা হুমড়ি খায়, ওখানে পড়ে 1 লক্ষ টাকা নেয়, কম টাকা নেয়, আবার রেটও কম, আবার স্ট্যাম্প দেয়, এই 2,000 লোক ওখানে বই দেয়। এখন যেই লোক 200 টাকার মালিক না, 2 লাখ টাকার মালিক, এর কাছে মনে করেন 10 কোটি টাকা চলে আসে। সে কি করে? এটি মোটামুটি গোছাইয়া প্রথম কদিন ধরেন টাইট পইরা একদম ম্যাডাম বস ছাড়া কোনো কথা নাই, হ্যাঁ চা কফি ছাড়া কোনো কথা নাই, সুন্দর সুন্দর মাইয়া স্টাফ রাখে, এরপরে মাইয়াও নাই হেও নাই। এখন তো পরে কদিন কি করে, ওই যে সাংবাদিকরা কিন্তু আনে আইন না, আমার 2 লাখ, আমার 3 লাখ, আমার 1 লাখ, তো মিলে যে মোটামুটি কোটির উপরে হয়ে যায়। কিন্তু হে তো না, হে তো চপ্পট, এ কই গেছে, নিজে চলে গেছে। এই জন্য আমি তো দেখি মাঝে মাঝে যে একটা টিভি আছে, কি টিভি নিউজ করে তো মানুষ মনে করে যে সবাই প্রতারক, স্বাভাবিক। এখন আপনি গেছেন ওখানে 7 লাখ টাকা দিয়ে ইতালি দিতেন, 7 লাখ টাকা ইতালি আছে, আপনি ভালো করে প্যান্ট পড়তে পারেন না, আপনি অস্ট্রেলিয়ার ভিসার জন্য যান, যে দেশে ভিসা হয় না, আপনি ভালো করে প্যান্ট পড়তে পারেন না, আপনি কানাডার ভিসার জন্য ফোন করেন। আমরা যখন বলি যে কানাডা অস্ট্রেলিয়া এগুলো ভিসা হয় না, সাধারণ ভিসা হয় না, এগুলো হয় ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার, ওদের হাই স্কিলে হয়, ওরা নিজেরা ট্রাই করে চলে যায়। এটা বলে রাগ করে, আরে আপনি কি ব্যবসা করেন, আপনার কাছে ইতালির ভিসা নাই, আপনার কাছে লন্ডন। হয়তো আপনার এক টাইমে কোন সালে 82 থেকে ধরেন 86, 88 পর্যন্ত হয়েছে, কিরকম যেন কি জাপানে এক লোক, এই ঢাকা নিউ সুপারমার্কেটের মধ্যে, সে আমার চোখে দেখা, তার মা মারা গেছে, এখন মা, তারা 2 ভাই 3 ভাই,
চলিয়ে এখানে নিমার্কের মধ্যে 5 টাকা করে তোয়াল্লা বেচতে একটা আমি আচ্ছা। বাবা তোয়াল্লা কলম বেচতে 1 টাকা করি কলম বেচছি 2 টাকা করে কলম 58 করে বেচতে কলম 58 করে ওই যে 50 খুশি হয়েছে আচ্ছা একটা কলম বেচছি। এক বড় লোকের বাসা ছিল ওই মালিকের জামাই ছিল ইয়ের মধ্যে জাপান, তখন ওই বুড়ি রিকোয়েস্ট করি এর জাপান পাঠাইছিল সিএসির আগে 85 কথা বলতেছি আমি সিএসি সালে, তো গেছে আর আগে 82-83 যাই জাপান যায় 8 বছর আছে। জাপানের রাজধানী হল টোকিও। টোকিও টোকিও এমন কোনো জায়গা না যে হে না চিনে, এর কিন্তু লেখাপড়া নাই কোনো কোনো বাবা জানা মারফুদুল্লাহ নাম আচ্ছা এর রাফুদুল্লাহ মারফুদুল্লাহ এরা 2 ভাই বাইলো আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর রাজপুর। আচ্ছা তো আপনার এই 8 বছর থাই মনে মালয়েশিয়ার জাপানের এমন কোনো ডিস্ট্রিক্টার বাদ নাই বুড় বুড় উঠছে আচ্ছা এই হে লোক নেন শুরু করছে জাপানে জাপানে বর্ডার খোলা টোকিও রাজধানী খোলা এবার হতে হতে মানুষ ঢুকতেছে সেই টাইমে এটা সুযোগ তো এক সময় ছিল একটাও ছিল এখন শুনুন, নাই। তো আমার পাসপোর্ট নিয়ে আমার নিজের স্বয়ং পাসপোর্ট নিয়ে 1 সপ্তাহ রাখছে। আমার বলছে 3 বার 5 জন চার্জ দিয়াম যদি না ঢুকতে আর একবার ঢুকেন 50,000 টাকা দিতাম 70,000 20,000 দিতাম, কিন্তু এমনি অনেক লোক 7 জন লোক নিবে 7 টাকা 7 জন মধ্যে আমি একজন আমি জানি না কইছে 30,000 টাকা আমার যাবো, তখন আর আমি যাই না আসলে ঢাকা বিশাল আমরা নিউ সুপার মার্কেটের মধ্যে বিশাল হোসেন মিয়া সিগারেটের ব্যবসা এদের আজিজ সাহেব হোসেন আজিজ ইয়া এটা বাড়ি আবার ইয়ের ভরা দিই আমরা আগে দিই। হ্যাঁ, তো ওনার দোকানে এখানে আর পাসপোর্ট আছিল হেতু নিয়ে রাখতো সব পাসপোর্ট নিয়ে রাখতে 86 সালে কিন্তু 30,000 টাকা অনেক দাম। তখন ওর মা কথা তো আমি 40,000 টাকা দিয়ে দিয়েছি শুধু শুধু 40,000 টাকা লিবিয়া হ্যাঁ কোরিয়ান কোম্পানিতে ইয়ার ফলে এরা তো ওদের লগের লোকেরা কইতো আমরা 1 টাকা দিন আঙ্গো বহন খরচ আঙ্গো কোম্পানি দিয়েছি তোরা কি টাকা দিচ্ছে তখন নোয়াখালী বাংলাদেশের লোক ওই কুল্লু আলী বাবা ইয়ে কুল্লু আলী বাবা। ও মিনিস্টার ইয়েতে ইন্ডিয়ান ফোর্স যেতে তোকে মিনিস্টার হয়েছিল কুল্লু আলী বাবা তখন 40,000 টাকা যদি আমি বিদেশ না যাইয়া তখন 40,000 টাকা দিয়ে আমরা ঢাকা বাড্ডা জায়গা কিনতেন। এটার দাম আছে 40 কোটি টাকা 40 কোটি টাকা, কারণ তখন ঢাকা এই 86 সালে না 2001 সালেও এখানে বাটারাতে জায়গা ছিল 10,000 টাকা কাঠা। হ্যাঁ 10,000 টাকা করে কাটা হচ্ছে 2001 সালে আমি শুনি ওই দিন একজনে বললো 10,000 টাকা করে কাঠা 2001 সালে যারা সুযোগ পাইছে কিনছে বাটারাতে। এখন বাটারাতে 1 কাঠা জায়গার দাম 1.5 থেকে 2 কোটি টাকা। হ্যাঁ 1 কাটা দাম। তাহলে আপনার 86 সালে কত ছিল? 86 সালে তো আমরা গুলশান বড় বাড়ি কিনতে জায়গা কিনতে পারি। তো এই যে জাপানের মধ্যে হে এত লোক ঢুকাইছে ঠিক আছে, আমরা লম্বা না করি আর হ্যাঁ আচ্ছা আসলে হ্যাঁ আপনার অভিজ্ঞতা কি যে আমার কাছে আসছে কেমন লাগতেছে? না আলহামদুলিল্লাহ ভালো। আর কথা হলো বাকিটা হইলো উপরাল্লাহ কাজ করা ভালো হইলো আর তকাত আল্লাহ। হ্যাঁ। ঠিক আছে সর্বশ্রেষ্ঠ সর্বকিছু মালিক হইলো। ঠিক আছে, আমরা কথা বলি।